কখনো কি এমনটা মনে হয়েছে যে পছন্দের একটা জিনিস কিনতে গিয়ে দেখা গেল সেটা স্টকে নেই? আবার অন্যদিকে কোনো কোম্পানি বিশাল ছাড় দিয়েও তাদের প্রোডাক্ট বিক্রি করতে হিমশিম খাচ্ছে। এই দুই ঘটনার পেছনে কিন্তু একটা কমন কারণ আছে, আর সেটা হলো সক্ষমতা পরিকল্পনা বা ক্যাপাসিটি প্ল্যানিং। মানে ঠিক কতটুকু উৎপাদন করলে চাহিদা আর যোগানের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স থাকবে। চলুন আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টাই একটু ডিটেলে জানা যাক। ব্যাপারটা অনেকটা যেন একটা সরু দড়ির উপর দিয়ে হাঁটা। একদিকে যদি দরকারের চেয়ে বেশি প্রোডাকশন ক্যাপাসিটি থাকে, তার মানে অব্যবহৃত মেশিন, অলস কর্মী, সোজা কথায় টাকা নষ্ট। আবার অন্যদিকে ক্যাপাসিটি কম থাকলে কাস্টমার ফেরত পাঠাতে হবে, আর প্রতিযোগীরা সেই সুযোগটা নিয়ে নেবে। তাহলে সেই আদর্শ জায়গাটা কোনটা, যে একটা কোম্পানিকে সাফল্যের দিকে নিয়ে যাবে? তো ক্যাপাসিটির এই ধাঁধাটা সমাধান করার জন্য আমরা আজকে 4টা মূল জিনিস দেখব। প্রথমে, সক্ষমতা পরিকল্পনা কেন এত জরুরি, তারপর এটা মাপার উপায়গুলো কি, এরপর জানব বটলনেক বা প্রতিবন্ধকতা জিনিসটা কি, আর সবশেষে মিতব্যয়ী ও অমিতব্যয়ী আয়তনের আইডিয়াটা নিয়ে কথা বলবো। চলুন তাহলে আমাদের আলোচনার প্রথম ধাপে যাই। সবার আগে এটা বোঝা দরকার যে সক্ষমতা বা ক্যাপাসিটি বলতে ঠিক কী বোঝায়, আর কেন এই বিষয়ে একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত একটা কোম্পানির ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। খুব সহজ ভাষায় বললে, ক্যাপাসিটি হল একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা প্রসেস বা সিস্টেম সর্বোচ্চ যে পরিমাণ আউটপুট দিতে পারে, এটাই তার প্রোডাকশনের ফাইনাল লিমিট। এখন প্রশ্ন হল, ক্যাপাসিটির সিদ্ধান্তগুলো কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধু শুরুতে কত টাকা ইনভেস্ট করা হলো তার ওপর নির্ভর করে না। এই একটা সিদ্ধান্তই ঠিক করে দেয় কোম্পানির অপারেটিং খরচ কেমন হবে, তারা কত দ্রুত কাস্টমারের কাছে জিনিস পৌঁছে দিতে পারবে, আর মার্কেটে কম্পিটিটরদের সাথে কতটা টক্কর দিতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো, একবার এই রাস্তায় অনেকটা এগিয়ে গেলে সেখান থেকে ফেরা কিন্তু বেশ কঠিন আর অনেক খরচের ব্যাপার। বেশ, তাহলে বোঝা গেল ক্যাপাসিটি কেন জরুরি। কিন্তু কোম্পানিগুলো তাদের এই সক্ষমতা মাপে কিভাবে? চলুন এবার থিওরি থেকে একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। ক্যাপাসিটি মাপার জন্য মূলত দুটো ধারণা খুব জনপ্রিয়। প্রথমটা হলো ডিজাইন ক্যাপাসিটি, মানে ধরুন একদম আদর্শ একটা পরিস্থিতি, কোনো মেশিন নষ্ট হচ্ছে না, কোনো বিরতি নেই, এই অবস্থায় সর্বোচ্চ যে উৎপাদন সম্ভব। কিন্তু বাস্তবে তো আর এমনটা হয় না, তাই না? তাই দ্বিতীয় ধারণাটা হলো কার্যকর সক্ষমতা। এটা হলো গিয়ে বাস্তব পরিস্থিতি, যেমন কর্মীদের লাঞ্চ ব্রেক, মেশিনের মেইনটেন্যান্স, এই সব কিছু মাথায় রেখে লাভজনকভাবে সর্বোচ্চ যে উৎপাদনটা করা সম্ভব। চলুন এই দুটো কনসেপ্টকে একটা সাইকেল কারখানার উদাহরণ দিয়ে আরও সহজে বুঝে ফেলি। ধরুন একটা সাইকেল কারখানার ডিজাইন ক্যাপাসিটি হল দিনে 90টা সাইকেল, মানে সব ঠিক থাকলে তারা সর্বোচ্চ এতগুলো বানাতে পারে। কিন্তু এর কার্যকর সক্ষমতা, যেটা কিনা আরও বাস্তবসম্মত, সেটা হলো 70টা। আর এখন তারা প্রতিদিন গড়ে 60টা সাইকেল বানাচ্ছে, যেটা তাদের আসল বা বাস্তব আউটপুট। তো এই সংখ্যাগুলো থেকে আমরা কি বুঝতে পারি? প্রথমে আসি ব্যবহার হার বা ইউটিলাইজেশন রেটে। এটা হলো আসল আউটপুট আর ডিজাইন ক্যাপাসিটির অনুপাত। আমাদের এই উদাহরণে এটা প্রায় 66.66%। তার মানে কারখানাটার সর্বোচ্চ থিওরিটিক্যাল ক্ষমতার প্রায় 1/3 কিন্তু ব্যবহার হচ্ছে না। এরপরেই আসে দক্ষতার হার বা এফিসিয়েন্সি রেট। এটা হলো আসল আউটপুট আর কার্যকর সক্ষমতার অনুপাত। এটা দেখায় যে কারখানাটা তার বাস্তবসম্মত লক্ষ্যের কতটা কাছাকাছি কাজ করছে। 85.7%, এটা কিন্তু শুনতে বেশ ভালো একটা স্কোর, তাই না? কিন্তু এখানেই একটা মজার ব্যাপার আছে। এই 85.7% দক্ষতার হার শুনে মনে হতে পারে যে আরে বাহ, সব তো ঠিকঠাকই চলছে। কিন্তু আসলে এটা একটা সিগন্যাল। এর মানে হলো কারখানাটা তার বাস্তবসম্মত লক্ষ্যের কাছাকাছি থাকলেও তাদের মোট উৎপাদন বাড়ানোর কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে, যেটা তারা কাজে লাগাতে পারছে না। ম্যানেজমেন্টের জন্য এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর চাবিকাঠিটা লুকিয়ে থাকে পুরো সিস্টেমের সবচেয়ে দুর্বল অংশটা খুঁজে বের করার মধ্যে। এই সবচেয়ে স্লো বা দুর্বল অংশটাকেই বলা হয় বটলনেক বা প্রতিবন্ধকতা। এই ছবিটার দিকে একটু তাকানো যাক। এখানে একটা প্রোডাকশন লাইনের 3টা ধাপ দেখানো হয়েছে। প্রথম আর তৃতীয় ধাপ প্রতি ঘন্টায় 200 ইউনিট প্রসেস করতে পারে,
কিন্তু মাঝের ধাপটা পারে মাত্র 150টা। একটু ভাবলে বোঝা যাবে পুরো সিস্টেমের স্পিডটা ঠিক কোথায় আটকে আছে, কোনটা এখানকার বটলনেক। একদম ঠিক, এখানকার বটলনেক বা প্রতিবন্ধকতা হল প্রসেস 2, কারণ এর ক্যাপাসিটি ঘন্টায় মাত্র 150 ইউনিট হওয়ায় পুরো সিস্টেমের আউটপুট এর থেকে বেশি হওয়া সম্ভবই না। যদিও বাকি প্রসেসগুলো আরও দ্রুত কাজ করতে পারে, কিন্তু এই একটা ধাপই পুরো প্রোডাকশনকে স্লো করে দিচ্ছে। এই ধরনের বটলনেক খুঁজে বের করে সেটার সমাধান করার জন্য একটা দারুণ ম্যানেজমেন্ট থিওরি আছে, যার নাম থিওরি অফ কনস্ট্রেন্টস বা টিওসি। এর মূল আইডিয়াটা খুবই সহজ। যে কোনো জটিল সিস্টেমের পারফরম্যান্স তার সবচেয়ে দুর্বল অংশটার দ্বারাই সীমাবদ্ধ থাকে। তাই যদি উন্নতি করতে হয় তাহলে সবার আগে ওই দুর্বল জায়গাটাতেই হাত দিতে হবে। এই থিওরিটা কাজে লাগানোর জন্য 5টা স্টেপ ফলো করা হয়। প্রথম কাজ হল সিস্টেমের প্রধান প্রতিবন্ধকতা কোনটা সেটা খুঁজে বের করা। দ্বিতীয়ত, এটা নিশ্চিত করা যে ওই বটলনেকটা যেন এক মুহূর্তের জন্য অলস বসে না থাকে, মানে এর সর্বোচ্চ ব্যবহার হচ্ছে। তৃতীয়ত, বাকি সব প্রসেসকে এমনভাবে সাজানো যেন তারা ওই বটলনেককে সাপোর্ট দেয়। চতুর্থ ধাপে, ওই বটলনেকের ক্যাপাসিটি বাড়ানোর জন্য ইনভেস্ট করা। আর সবশেষে, একটা সমস্যার সমাধান হয়ে গেলে থেমে গেলে চলবে না, আবার প্রথম থেকে শুরু করতে হবে, কারণ সিস্টেমে তখন নতুন কোনো বটলনেক তৈরি হতে পারে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বেশ, এবার চলুন আমাদের আলোচনার শেষ এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে আসা যাক। যখন একটা কোম্পানি তার আকার বা সাইজ বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তখন আসলে কি হয়? এখানেই ইকোনমি অফ স্কেল বা মিতব্যয়ী আয়তনের ধারণাটা আসে। সহজ কথায়, প্রোডাকশন যত বাড়ে প্রতিটা জিনিস বানানোর গড় খরচ তত কমতে থাকে। এটা হয় কারণ ফিক্সড কস্ট অনেকগুলো ইউনিটের মধ্যে ভাগ হয়ে দেয়, বড় কনস্ট্রাকশনের খরচ আনুপাতিকভাবে কমে, বেশি পরিমাণে কাঁচামাল কিনলে ডিসকাউন্ট পাওয়া যায়, আর বড় স্কেলে কাজ করার অনেক প্রসেসগত সুবিধাও থাকে। এই ইউ শেপের গ্রাফটা কিন্তু পুরো গল্পটা একবারে বলে দেয়। দেখুন, প্রোডাকশন ভলিউম যখন বাড়ছে তখন প্রতি ইউনিটের গড় খরচ প্রথমে কমছে। এটাই হলো ইকোনমি অফ স্কেলের সুবিধা। কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টের পর ব্যাপারটা উল্টো কাজ করতে শুরু করে। কোম্পানি আরও বড় হওয়ার চেষ্টা করলে খরচ কমার বদলে উল্টো বাড়তে থাকে। খরচের এই বৃদ্ধিকে বলা হয় ডিসইকোনমি অফ স্কেল বা অমিতব্যয়ী আয়তন। কারণ একটা প্রতিষ্ঠান যখন অতিরিক্ত বড় হয়ে যায় তখন এর মধ্যে ম্যানেজমেন্টের জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য আর অদক্ষতাও বাড়তে থাকে। শেষ পর্যন্ত এই সব কিছু মিলে খরচ বাড়িয়ে দেয় আর কোম্পানিকে কম এফিশিয়েন্ট করে তোলে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে কি দাঁড়ালো? একটা কোম্পানি শুধু বড় হওয়াটাই কি সাফল্যের একমাত্র চাবিকাঠি? সম্ভবত না। এই ক্যাপাসিটি প্ল্যানিংয়ের জগৎটা আমাদের এটাই শেখায় যে অন্ধের মতো শুধু বড় হওয়ার পেছনে না ছুটে স্মার্টলি সঠিক আকারের হওয়াটাই বেশি জরুরি। আসল চ্যালেঞ্জটা হলো গ্রোথ আর এফিসিয়েন্সির মধ্যে সেই নিখুঁত ব্যালেন্সটা খুঁজে বের করা, যেটা একটা প্রতিষ্ঠানকে লম্বা রেসে টিকিয়ে রাখে। ভাবার মতো একটা বিষয় হলো আজকের দিনের সবচেয়ে সফল কোম্পানিগুলো এই ব্যালেন্সটা কিভাবে বজায় রাখে।